একজন সুন্দরী নারী যাকে দেখলেই যে কোনো পুরুষ এক মুহূর্তের ভিতরে তার প্রেমে পড়ে যাবেন, কিন্তু তার কাছে গেলেই সেই সুন্দরী নারীর ছোঁয়ায় পুরুষের শরীরে মৃত্যু যন্ত্রণা শুরু হবে আর ধীরে ধীরে তার মৃত্যু হয়ে যাবে। বন্ধুরা, আমি সব্যসাচী আজকে কথা বলছি ভারতের ইতিহাসে সবথেকে কুখ্যাত গুপ্তচরদের বিষয়ে, যাদেরকে বলা হয় বিষকন্যা। লোককথা অনুযায়ী যখন আলেকজান্ডার দি গ্রেট ভারতে আক্রমণ করবে বলে মনস্থির করেন, তখন তার গুরুদেব অ্যারিস্টটল আলেকজান্ডারকে বলেন, তুমি যদি ভারতে আক্রমণ করে জিতে যাও তাহলে ভারতের সুন্দরী নারীদের থেকে দূরে থেকো, কারণ ওই সুন্দরী নারীদের মধ্যেই অনেকেই আছে বিষকন্যা। এরপর 326 খ্রিস্টাব্দ পূর্বে আলেকজান্ডার ভারতে আক্রমণ করেন এবং ভারতীয় রাজা পৌরসকে তিনি হারিয়ে দেন। আর এই সময়ে রাজা পৌরস তার হারের বদলা নিতে আলেকজান্ডারকে একজন অপরূপ সুন্দরী নারী উপহার দিয়েছিলেন। আলেকজান্ডার সেই সুন্দরী নারীর রূপের জাদুতে তার গুরু অ্যারিস্টটলের দেওয়া সতর্কবার্তা ভুলে যান। এজন্য তার পরিণামও হয়েছিল মর্মান্তিক। ভারত জয়ের কিছু বছরের মধ্যেই আলেকজান্ডার এক অজ্ঞাত কারণে তিলে তিলে কষ্ট পেয়ে মারা যান। অনেকে মনে করেন এই সময়ে আলেকজান্ডারের শরীরে বিষ প্রয়োগ করা হয়েছিল এবং এটা ওই বিষকন্যারই কাজ ছিল, যাকে রাজা পৌরস উপহার হিসেবে দিয়েছিলেন। বন্ধুরা, আজ আমরা প্রাচীন ভারতের নৃশংস গুপ্তচর যাদের বিষকন্যা বলা হয় তাদের ইতিহাস সম্পর্কে জানব, সাথে এটাও জানব এই বিষকন্যারা বর্তমানে আছে কিনা। সবার আগে জানব মূলত কাদের বলা হয় এই বিষকন্যা। বিষকন্যা নামের মধ্যে এদের রহস্য লুকিয়ে আছে, যার অর্থ বিষকন্যা বা নারী যাদের শরীরের মধ্যে বিষ থাকে। তবে আশ্চর্যের বিষয় হলো এই বিষকন্যারা নিজেদের শরীরের মধ্যেই বিষ নিয়ে আপনার বা আমার মতো দিব্যি বেঁচে থাকতে পারে। প্রাচীন ভারতের ইতিহাস থেকে জানা যায় এই বিষকন্যারা হাতিয়ার হিসেবে ব্যবহার হতো। এখন আমরা জানব এই বিষকন্যাদের যেভাবে প্রস্তুত করা হতো। পৌরাণিক কাহিনী মতে এই বিষকন্যাদের খুব অল্প বয়সেই বেছে নেওয়া হতো। এরপর তাদের আগামী 10 থেকে 12 বছর ট্রেনিং দেওয়া হতো। যখন তাদের ট্রেনিং শেষ হতো তখন তারা 17 থেকে 18 বছরের যুবতী। আর এরপর থেকে তারা শুরু করত নিজেদের রূপের জালে জড়িয়ে শিকারকে ঘায়েল করা। প্রাচীন ভারতে এই বিষকন্যা তৈরির একটি বড়সড় প্রথা ছিল, যেখানে রাজা কর্তৃক প্রচুর অর্থ ব্যয় করা হতো। আর এই বিষকন্যা তৈরির দায়িত্ব দেওয়া হতো নগরের পতিতা নারীদের কাছে। তারা ছোট ছোট সুন্দরী মেয়েদের ধরে নিয়ে আসতো। অনেক সময় তাদের কিনেও আনা হতো তাদের পরিবারের কাছ থেকে। আর এই সমস্ত বিষয়গুলি খুবই গোপনে করা হতো, ফলে বোঝা যেত না কে আসলে বিষকন্যা। সেই ছোট ছোট মেয়েদের খাবারের সাথে প্রতিদিন অল্প অল্প করে বিষ মেশানো হতো, যাতে তাদের শরীর বিষের প্রভাব সয়ে নিতে পারে। তবে এই প্রক্রিয়ায় অর্ধেকের বেশি মেয়ে প্রাণ হারাতো, আর যারা বেঁচে যেত, অর্থাৎ যাদের শরীর বিষের প্রভাব সয়ে নিত, তাদেরকে পরবর্তী ট্রেনিং দেওয়া হতো। এর মধ্যে আছে নাচ, গান আর সুরাপান, এছাড়া বিভিন্ন ধরনের কামুক আচরণ। এক কথায় একজন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করতে যা যা করা যায় তা সব এই মেয়েদের শেখানো হতো। তাদের ট্রেনিং সম্পন্ন হয়ে গেলে রাজা তাদের মহলে এনে রাখতেন এবং প্রয়োজন অনুযায়ী সেই নারীদের ব্যবহার করতেন। এখন জানাবো কিভাবে বিষকন্যারা শত্রুদের হত্যা করত। যখন কোনো রাজা বা গুরুত্বপূর্ণ ব্যক্তি বিষকন্যার সৌন্দর্যে মোহিত হয়ে যেতেন, তখন সেই বিষকন্যা প্রেমের জালে সেই রাজা বা শত্রুপক্ষকে কাছে টেনে নিতেন। এই সময়ে কোনো ফল, পানীয় বা নিজের শরীরে কোনো অঙ্গের সাথে তারা বিষ মিশিয়ে নিত। আর লক্ষ্যে থাকা পুরুষের বিশ্বাস অর্জন করতে ওই ফল বা পানীয় আগে একটু খেত। যেহেতু ছোটবেলা থেকে অল্প অল্প বিষ খেয়ে তারা অভ্যস্ত, সেহেতু ওই বিষের কোনো প্রভাব তাদের হতো না। এতে শত্রুপক্ষ ভাবত ওই ফল বা পানীয় সুরক্ষিত, তখন তারা সেই ফল বা পানীয় খেয়ে নিত, আর এতেই তাদের মৃত্যু হতো। তবে বিষকন্যারা যে শুধুমাত্র হত্যা করত এমনটা কিন্তু নয়। অনেক সময় শত্রুপক্ষের রাজ্যের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিরা, যেমন সেনাপতি, মন্ত্রী, এদেরকে প্রেমের জালে জড়িয়ে এদের থেকে জেনে নিত সব গোপন তথ্য, আর যুদ্ধ বা অন্য কোনো ক্ষেত্রে সেই তথ্য কাজে লাগানো হতো। তবে কার্যসিদ্ধি করার আগে কোনোভাবে রাজা টের পেয়ে যেতেন তার সামনে যে নারী আছেন সে আসলে বিষকন্যা, তাহলে সেই নারীর পরিণাম হতো খুবই ভয়ঙ্কর। তাদের শুলে চড়ানো হতো বা জীবন্ত আগুনে পুড়িয়ে মারা হতো। চলুন বন্ধুরা, জেনে আসি চন্দ্রগুপ্ত এবং বিষকন্যার ইতিহাস।
আজকে থেকে প্রায় 2400 বছর আগে চন্দ্রগুপ্ত ভারতের মৌর্য বংশের সূচনা করেছিলেন। ঐতিহাসিকরা মনে করেন এই সময়ে 20 কন্যার চল ভারতে ছিল। চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী আচার্য চাণক্য তার অর্থশাস্ত্র গ্রন্থে এই 20 কন্যাদের বিষয়ে লিখেছেন। অনেকে বলেন এই 20 কন্যারা যাতে চন্দ্রগুপ্তের কোনো ক্ষতি না করতে পারে, এজন্য আচার্য চাণক্য চন্দ্রগুপ্তর খাবারে অল্প অল্প বিষ মিশিয়ে দিতেন, যেটা চন্দ্রগুপ্ত নিজেও জানতেন না। এর কারণ ছিল যদি চন্দ্রগুপ্ত কখনো কোনো 20 কন্যার ফাঁদে পড়েন, তাহলে যাতে সেই 20 কন্যা চন্দ্রগুপ্তকে হত্যা করতে না পারে। কিন্তু এমনই একদিন চন্দ্রগুপ্ত যখন খাবার খাচ্ছিলেন, সে সময় তার গর্ভবতী স্ত্রী দুর্ধরা আসেন। সে সময়ে চন্দ্রগুপ্ত নিজের খাবার থেকে কিছুটা তার স্ত্রীকে খাইয়ে দেন। এতে দুর্ধরা অসুস্থ হয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। আচার্য চাণক্য যখন এই বিষয়ে জানতে পারেন, তিনি সাথে সাথে সেখানে আসেন এবং মৃত দুর্ধরার পেট চিরে তার গর্ভে থাকা সন্তানকে বের করেন, যে তখনও বেঁচে ছিল। এই শিশুটি একটি ছেলে ছিল। বিষের প্রভাব তার শরীর পর্যন্ত পৌঁছাতে না পারলেও ওই ছোট্ট শিশুটির কপালে বিষের প্রভাবে কালো দাগ পড়ে যায়। আর এখান থেকেই সেই ছোট শিশুটির নাম হয় বিন্দুসার। আর এই বিন্দুসার পরবর্তীকালে মৌর্য বংশের সম্রাট হয়েছিলেন। তবে আচার্য চাণক্যকে এই কাজের জন্য কোনো শাস্তি দেওয়া হয়নি, কারণ তিনি একদিকে সম্রাটের ভালোই চেয়েছিলেন। কিন্তু বিন্দুসার তার মায়ের মৃত্যুর জন্য আচার্য চাণক্যকে সারা জীবন দায়ী করেছেন। এখন বলা যায় একজন 20 কন্যা যেভাবে তৈরি করা যায়, তেমনি একজন 20 পুরুষও তৈরি করা যায়। তবে এদের গুরুত্ব কখনোই ছিল না, তাই কখনোই 20 পুরুষ তৈরি করা হয়নি। সময়ের সাথে সাথে এই প্রথা ইউরোপেও ছড়িয়ে যায়। 120 খ্রিস্টাব্দ আগে এক রাজা নিজের খাবারের সাথে অল্প অল্প বিষ খেতেন, কারণ তার বাবা, যিনি সম্রাট ছিলেন, তাকে গুপ্ত আততায়ীরা বিষ দিয়ে হত্যা করেছিলেন। এবার প্রশ্ন হলো, এই 20 কন্যারা কি আজও আছে? হ্যাঁ বন্ধুরা, এই 20 কন্যারা আজও আছে, তবে এদের কার্যপ্রক্রিয়া বদলে গেছে। বিভিন্ন গুপ্তচর সংস্থা যেমন কেজিপি, আইএসআই এরকম গুপ্তচর সংস্থা এরকম মেয়েদেরকে ট্রেনিং দিয়ে শত্রু দেশের গোপন তথ্য ফাঁস করে নেয়। আপনাদের এই 20 কন্যাদের নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এদের টার্গেট হয় সবসময় কোনো প্রভাবশালী ব্যক্তিরা। আমার বা আপনাদের মতো সাধারণ ব্যক্তিদের জন্য 20 কন্যারা তাদের রূপের জাদু খরচা করবেন না। তো বন্ধুরা, কেমন লাগলো এই 20 কন্যার ইতিহাস? ভিডিওটি যদি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং একটা লাইক করে দিন। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামীতে কোনো ঐতিহাসিক গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।